বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 3 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, গতদিন আমরা এখতিয়ার, দেওয়ানি আদালতের এখতিয়ার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে এখতিয়ার ছিল 3 প্রকার। আপনাদের মনে করিয়ে দিই: বিষয়গত এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার। তো বিষয়গত এখতিয়ারের মধ্যে আমরা পড়েছিলাম দেওয়ানি কার্যবিধির 9 ধারা। দেওয়ানি কার্যবিধির 9 ধারায় বলেছে যে দেওয়ানি প্রকৃতির মামলা বলতে বোঝায় সম্পত্তির অধিকার বা পদের অধিকার। নিষেধ না থাকলে এই সম্পত্তির অধিকার বা পদের অধিকার সংক্রান্ত মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। এরপরে আমরা পড়েছিলাম আর্থিক এখতিয়ার। আর্থিক এখতিয়ারের মধ্যে যেটা আমার মনে রাখতে হবে সেটা হলো দেওয়ানি কার্যবিধির 6 ধারা। 6 ধারায় বলছে যে এই যে 5টা দেওয়ানি আদালত আছে, তারা তার যতটুকু সীমা সেটার মধ্যে থেকে বিচার কার্যক্রম পরিচালনা করবে। এখন কতটুকু সীমা সেটা 6 ধারায় বলে নাই। এই 6 ধারায় কতটুকু সীমা এটা বলছে সিভিল কোর্টস অ্যাক্টের 18 আর 19 ধারায়। সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারায় বলেছে যে জেলা জজ এবং যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন, অর্থাৎ ওনাদের কাছে যে কোনো মূল্যমানের মামলা দায়ের করা যায়। অপরদিকে 19 ধারায় বলেছে সিনিয়র সিভিল জাজের আর্থিক এখতিয়ার 1 থেকে 25 লাখ, আর সিভিল জাজের আর্থিক এখতিয়ার 1 থেকে 15 লাখ। অর্থাৎ ওনাদের কাছে এর বেশি টাকার মামলা করা যাবে না। এখন এই 4টা আদালতের আর্থিক এখতিয়ার আছে, অর্থাৎ এই 4টা আদালত হলো কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। যে 4টা আদালতে মূল মামলা দায়ের করা যায় তাদেরকে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা আদি এখতিয়ার সম্পন্ন আদালত বলে। তাহলে অতিরিক্ত জেলা জজের কোনো আদি এখতিয়ার নেই। এখন এই 4টা আদালতে মামলা কিভাবে হবে সেটার ব্যাখ্যা আবার দিয়েছে দেওয়ানি কার্যবিধির 15 ধারায়। বলছে বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে। অর্থাৎ একটা মামলা যদি 4 জায়গায় দায়ের করা যায় তাহলে সবার আগে দায়ের করতে হবে সিরিয়ালি নিচে যে সে সর্বনিম্ন স্তরের আদালত যে সে। এটা হলো তাহলে দেওয়ানি কার্যবিধির 15 ধারা। তাহলে আর্থিক এখতিয়ারের মধ্যে আমরা মোট ধারা 4টা, এখন পর্যন্ত 4টা পড়ছি। সেটা হলো যে দেওয়ানি কার্যবিধির 6 ধারা, দেওয়ানি কার্যবিধির 15 ধারা, সিভিল কোর্টস অ্যাক্টের 18, সিভিল কোর্টস অ্যাক্টের 19। অতঃপর আমরা আর্থিক এখতিয়ারকে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হলো আদি এখতিয়ার আর একটা হলো আপিল এখতিয়ার। আদি এখতিয়ারে যতক্ষণ পড়লাম 18, 19 হলো আদি এখতিয়ারের মধ্যে পড়ে। আর 20 ধারায় 21 ধারায় বলছে আপিল এখতিয়ার, যে 5 কোটি টাকা পর্যন্ত মামলার আপিল হবে জেলা জজ আদালতে, 5 কোটি টাকার বেশি হলে আপিল হবে হাইকোর্টে। তাহলে আর্থিক এখতিয়ারের সাথে আরো একটা ধারা সংযুক্ত হবে, সেটা হলো কত ধারা? 21 ধারা। আচ্ছা, এরপরে আমরা গতদিন সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম সেটা হলো আঞ্চলিক এখতিয়ার, টেরিটোরিয়াল জুরিসডিকশন। আঞ্চলিক এখতিয়ারের মধ্যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 16, 17, 18, অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বা ব্যক্তির ক্ষতিপূরণ হলে 19, আর অন্যান্য সকল ক্ষেত্রে 20। এখন 16 ধারায় বলেছে যে স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায়, তবে যদি ফরক্লোজার বা রিডিমশনের মামলা হয় ব্যাংক যেখানে সেখানেও করা যাবে বা সম্পত্তি যেখানে সেখানেও করা যাবে। মনে আছে কিনা? আবার স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হইলে স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে। 16 ধারায় আর একটা ব্যতিক্রম আছে, সেটা হলো অস্থাবর সম্পত্তি উদ্ধার। অস্থাবর সম্পত্তি উদ্ধার, অস্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে। এই হলো 16 ধারা। 17 ধারায় আছে স্থাবর সম্পত্তি যদি একাধিক জায়গায় হয়, কারণ একটা স্থাবর সম্পত্তি 3টা জেলায় আছে, তাহলে 3 জেলার যে কোনো এক জায়গায় মামলা করা যাবে। এটা হলো 17। 18 ধারায় বলছে স্থাবর সম্পত্তির অবস্থান যদি অনিশ্চিত হয়, অনিশ্চিত মানে অনেক সময় এরকম হয় যে সীমানার কারণে বোঝা যাচ্ছে না এটা কোন জায়গায় অবস্থিত। শিখস্তি পয়স্তি জমি ভেঙে নতুন জমি উঠছে, এখন নতুন সোয়ার কি গোপালগঞ্জের ভিতরে নাকি পিরোজপুরের ভিতরে বোঝা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এটা হলো 18। তো 17 এবং 18-র মধ্যে মূল পার্থক্য হলো 17তে স্থাবর সম্পত্তি কোথায় এটা নিশ্চিত, 18তে কি অনিশ্চিত। 19 ধারা, 19 ধারায় আমরা যেটা পড়েছি গতকাল, ব্যক্তির ক্ষতিপূরণ বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। আপনাকে যদি কেউ প্রহার করে, আপনাকে যদি কেউ মারপিট করে, তো তাহলে আপনার 19 ধারা অনুসারে আপনাকে কি করতে হবে? 19 ধারা অনুসারে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে আর বিবাদী যেখানে বাস করে এই 2 জায়গার যে কোনো এক জায়গায় মামলা করতে হবে। এটা হলো কত? 19। আর অন্যান্য মকদ্দমা যেটা অন্যান্য মকদ্দমা সম্পর্কে আলোচনা করেছে কত ধারায়? 20 ধারায়। অন্যান্য মকদ্দমা সম্পর্কে আলোচনা করেছে 20 ধারা। আপনি সহজ থিওরি, সেটা হলো যে যেটা স্থাবর সম্পত্তি
মধ্যে পড়তেছে না, যেটা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ না, ব্যক্তির ক্ষতিপূরণ না, সেই সকল মামলাই চলে যাবে কত ধারায়? 20 ধারা। একটা উদাহরণ দিয়ে মনে রাখবেন, চুক্তি ভঙ্গের মামলা বা অর্থ আদায়ের মামলা, এই দুইটা মামলা হবে কোথায়? 20 ধারায়। আরো হতে পারে, জাস্ট দুইটা মনে রাখার, চুক্তি ভঙ্গের মামলা আর অর্থ আদায়ের মামলা। তো এই দুইটা ক্ষেত্রে ঘটনা যেখানে ঘটেছে আর বিবাদী যারা যেখানে বাস করে ব্যবসা করে সেখানকার যে কোনো এক জায়গার আদালতে কি হবে? মামলা হবে। এই ছিল গতকালকে পড়া। এখন আমরা 41 নাম্বার পেজে দেখেন, 41 নাম্বার পেজে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা আছে। এভরি suit shall be instituted in the court of the lowest grade competent to try. এইভাবে দিয়ে বলল যে দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। এখন এভরি সুট, আমরা, আপনার ইংরেজি খুব বেশি জানার দরকার নাই, কিন্তু আমরা এই ক্লাসে যতটুকু জানি এতটুকু আপনার জানতেই হবে। দেখেন, এভরি সুট, এভরি মানে তো জানেন প্রত্যেকটি, সুট মানে কি? মামলা। প্রতিটি মামলা শ্যাল বি ইনস্টিটিউটেড, ইনস্টিটিউট মানে হলো দায়ের করা, আর শ্যাল বি ইনস্টিটিউট মানে দায়ের করতে হবে। তাহলে প্রতিটি মামলা দায়ের করতে হবে ইন দা কোর্ট, সেই আদালতে, অফ দ্য লোয়েস্ট গ্রেড, নিম্ন স্তরের আদালতে, কম্পিটেন্ট টু ট্রাই, বিচার করার ক্ষমতা সম্পন্ন। এই জায়গায় ট্রাই শব্দের অর্থ মানে বিচার। তাহলে প্রতিটি মামলা দায়ের করতে হবে বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে। এই কথাটা দেওয়ানি কার্যবিধির কোথায় আছে সেটা ব্যাখ্যা করতে বলছে। এই অংশটুকুর উত্তর হবে হুবহু আর্থিক এখতিয়ার যেখানে আছে সেই অংশটুকু, বুঝছেন? এই যে প্রশ্নটা বাংলায়ও আসতে পারে যে প্রতিটি দেওয়ানি মামলা সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে, আলোচনা করুন। বা এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। এটার উত্তর আর্থিক এখতিয়ারে যা যা পড়ছি তা, আবার ওই বাংলার উত্তরও আর্থিক এখতিয়ারে যা যা পড়ছি তাই, বুঝছেন? এখন আমরা একটু দেখবো যে, এখানে দেখবো যে যখন কোনো ইংরেজি লাইনযুক্ত প্রশ্ন আসে, ইংরেজি লাইনযুক্ত প্রশ্ন আসে এবং আসবে, মিনিমাম 3-4টা পাবেনি, বেশিও পেতে পারেন, প্রতিটাই এক একটা আছে। যেহেতু আমরা ইংরেজিতে ভয় পাই, আর আমরা যে জিনিসে ভয় পাই ওরা সেই জিনিসই বেশি করে দেয়। তো অ্যাকচুয়ালি ইংরেজি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা এই যে যতটুকু বুঝলাম, তাহলে এই প্রশ্ন আমি লিখবো কিভাবে? আপনারা করেন কি, ধরেন এইভাবে আসছে যে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। এই প্রশ্ন আসছে, আপনারা উত্তর লেখেন আপনাদের মতো করে, আর্থিক এখতিয়ার লিখছেন, ঠিক আছে, এটার উত্তর আর্থিক এখতিয়ারই, ওই যে 6 ধারা, 15 ধারা, 18 ধারা, 19 ধারা, 21 ধারা, এটা লিখতে হবে। কিন্তু প্রশ্নের কোথাও এই লাইনটা নাই, প্রশ্নের কোথাও উত্তর মানে উত্তর যেখানে লিখছেন কোথাও এই লাইনটা কি আলোচনা করেন নাই। তাহলে ব্যাপারটা কেমন হলো? মানে আপনি লিখতেছেন এই প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের এই লাইনটার নাম গন্ধ কোথাও নাই, তাহলে উত্তর প্রাসঙ্গিক হয়েছে, বাট যেহেতু আপনি এই লাইনটা লেখেন না, আপনি কিন্তু কাঙ্ক্ষিত মার্কস পাবেন না। সো আপনার অবশ্যই উত্তর যাই লেখেন না কেন, এই লাইনটা প্রশ্নের মধ্যে কি থাকতে হবে, হয় প্রথমে থাকবে না হলে শেষে থাকবে। আচ্ছা দেখেন, কোন দেওয়ানি আদালত কত টাকা মূল্যমানের মকদ্দমার বিচার করবেন তাই হলো দেওয়ানি আদালতের কি আর্থিক এখতিয়ার। সকল দেওয়ানি আদালত সকল মূল্যমানের মকদ্দমা বা আপিল বিচার করতে পারে না। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 6 ধারা অনুসারে প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থেকে বিচার করবেন। এছাড়া অত্র আইনের গোল দিবেন 15 ধারা অনুযায়ী প্রতিটি দেওয়ানি মকদ্দমা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে। অর্থাৎ এই যে দেখেন, এভরি সুট shall be instituted in the court of the lowest grade competent to কি try it। যদি ইংরেজি লাইন যুক্ত প্রশ্ন না আসতো তাইলে আর অর্থাতের পরের টুকু আমার লেখার দরকার নাই, বুঝছেন? আর যদি ইংরেজি এই লাইনটা আসে তাহলে তো প্রশ্ন দেখে দেখে এই লাইন লিখবেন, আপনার এই লাইন কিন্তু মুখস্থ করা লাগবে না। এখন আমরা ওই যে যা যা পড়ছিলাম তাইতে আলোচনা করব। দেখেন, কোন আদালত কত টাকা মূল্যমানের মকদ্দমা বা আপিল বা নিষ্পত্তি, আপিল গ্রহণ ও নিষ্পত্তি করবে তা দেওয়ানি আদালত আইন 1887 দ্বারা নির্ধারিত। সাধারণত আর্থিক এখতিয়ারকে 2 ভাগে ভাগ করা যায়, যথা এই জায়গায় 3 আছে, এই জায়গায় 1 করেন, 3 আছে না, 1 হবে, 1 দিয়ে লেখেন মৌলিক বাদী এখতিয়ার, বুঝছেন? আর ওই যে আপিল এখতিয়ার না, ওখানে কত করবেন? 2 করেন, 2। তাহলে মৌলিক বাদী এখতিয়ার আমরা যা যা পড়ছি হুবহু তাই। ওই যে কতদিনই পড়লাম, দেখেন দেওয়ানি আদালত আইন 1887 এর 18 ধারায়
জেলা জজ বা যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সম্পর্কে এবং 19 ধারায় সিনিয়র সহকারী জজ বা সহকারী জজের আর্থিক এখতিয়ার। এখানে একটু চেঞ্জ করবেন, সহকারী জজের জায়গা, যে কয় জায়গায় সহকারী আছে সব জায়গায় কি লিখবেন? সিভিল। যত জায়গায় সহকারী জজ আছে সব জায়গায় লিখবেন সিভিল। হ্যাঁ, তাহলে হবে সিনিয়র সিভিল জজ ও সিভিল জজ। তাহলে 18 ধারায় বলছে জেলা জজ ও যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার, 19 ধারায় বলেছে সিনিয়র সহকারী জজ আর সহকারী জজের আর্থিক এখতিয়ার। এখন দেখেন দেওয়ানি আদালত আইন 1887 এর 18 ধারায় কি বলছে? 18 ধারায় বলছে জেলা জজ, জেলা জজের আর্থিক এখতিয়ার কি? সীমাহীন। সাধারণত জেলা জজ আদালতে বিশেষ প্রকৃতির মোকদ্দমা যেমন কপিরাইট, এটা কতদিন বলছে, কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট ইত্যাদি সংক্রান্ত মামলা দায়ের করা যায়। যুগ্ম জেলা জজ আদালতে যে কোনো মূল্যমানের মোকদ্দমা দায়ের করা যায়। লাস্টে লেখেন অর্থাৎ যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন। অর্থাৎ অর্থাৎ যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন। অর্থাৎ যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন। তো জেলা জজের আর্থিক এখতিয়ারও সীমাহীন, যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ারও সীমাহীন। এবং একটু আগে যে পড়ছি 15 ধারায় যে প্রতিটি দেওয়ানি মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে। এখন যদি কোনো মামলার মূল্যমান সীমাহীন হয়, সীমাহীন বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার 25 লাখের বেশি বা যাই হোক না কেন, এখন সীমাহীন হলে এটা যুগ্ম জেলা জজের কাছেও দায়ের করা যায়, জেলা জজের কাছেও দায়ের করা যায়। তাহলে আমি দায়ের করবো কোন জায়গায়? যুগ্ম জেলা জজের কাছে। কোন ধারার শর্ত অনুসারে? দেওয়ানি কার্যবিধির 15 ধারার শর্ত অনুসারে, ওই যে সর্বনিম্ন স্তরের আদালতে মামলা দায়ের করতে হবে। এরপরে দেখেন দেওয়ানি আদালত আইন 1887 এর সর্বশেষ শব্দটা কাটেন, সংশোধনী 2021 এর 19 ধারায়। সংশোধনী 2000 সর্বশেষ শব্দটা কেটে দিলে হয়। সংশোধনী 2021 এর কত ধারায়? 19 ধারায়। সিভিল জজ আদালতে, সিভিল জজ আদালত, সহকারী কেটে লেখেন সিভিল জজ আদালত 15 লক্ষ টাকা মূল্যমানের মোকদ্দমার বিচার ও নিষ্পত্তি করতে পারে। সিভিল জজ আদালত বিচার করতে পারে কত টাকা? 15 লক্ষ টাকা। আর সিনিয়র সিভিল জজ, সিভিল লিখে নেন, সিনিয়র সিভিল জজ আদালত 25 লক্ষ টাকা মোকদ্দমার, 25 লক্ষ টাকা পর্যন্ত মোকদ্দমার মূল মোকদ্দমার বিচার ও নিষ্পত্তি করতে পারে। এখন এই যে 25 লাখ, এই 25 লাখ কিন্তু অ্যাকচুয়ালি 1 থেকে 25 হবে। এটা কিন্তু 15 লাখ 1 থেকে 25 না। কত? 1 থেকে 25। তাহলে একটা মামলার মূল্যমান ধরেন 5 লক্ষ টাকা। এখন সেটা কিন্তু সিভিল জজের কাছেও যায়, আবার কি জেলা জজ কেন, সিনিয়র সিভিল জজের কাছেও যায়। জেলা জজ তো যাই, কিন্তু এই জায়গা তো আমরা সিভিল জজের কাছে যাই, সিনিয়র সিভিল জজের কাছেও যাই। পানি ভরে দিয়ে সিনিয়র সিভিল জজের কাছেও যাই। এখন তাহলে করবো কোথায়? 15 ধারা অনুসারে দেখতে হবে এই দুইটার ভিতরে নিচে কে, এই দুইটার ভিতরে নিচে। আচ্ছা, এখন আপিল এখতিয়ারটা পড়ি। আপিল এখতিয়ার, আপিল এখতিয়ার তো আমরা এই যে ব্যাখ্যা করলাম যে সিভিল কোর্টস অ্যাক্টের 21 ধারা অনুসারে 5 কোটি টাকা পর্যন্ত হইলে আপিল হবে জেলা জজের কাছে, আর 5 কোটি টাকার বেশি হইলে কোথায়? হাইকোর্ট ডিভিশনে। এই যে দেখেন আপিল এখতিয়ার, দেওয়ানি আদালত আইন 1887 এর সর্বশেষ শব্দটা কেটে দেন, সংশোধনী 2021 এর 21 ধারা অনুযায়ী 5 কোটি টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি আপিলের দরখাস্ত জেলা জজ আদালতে এবং 5 কোটি টাকার অধিক মূল্যমানের আপিলের দরখাস্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। বুঝছেন? 5 কোটি টাকা হলে জেলা জজ, 5 কোটি টাকার বেশি হলে কোথায়? হাইকোর্ট। এই পর্যন্ত আমরা গতদিন আর্থিক এখতিয়ার করছিলাম। এখন
যদি আসে এই যে প্রতিটি দেওয়ানি মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে এই প্রশ্নটা, তখন আমার একটা উদাহরণ দিতে হবে। এই উদাহরণ এই যে নিচে আছে, এখন এই উদাহরণ আপনি মুখস্থ না করলেও চলে, আপনি আপনার মতো করে দিবেন। যে এইভাবে আমি যে কথাটা বলছি, যে ধরি যে একটা মকদ্দমার মূল্যমান 5 লক্ষ টাকা। এখন সিভিল কোর্টস অ্যাক্টের 18 এবং 19 ধারা বিশ্লেষণ যদি করি, তাহলে 5 লক্ষ টাকার মামলা সিভিল জজের কাছেও করা যায়, সিনিয়র সিভিল জজের কাছেও করা যায়, যুগ্ম জেলা জজের কাছেও করা যায়, জেলা জজের কাছেও করা যায়, এভাবে বলবেন। এখন 4 জায়গায় করা যায়, কিন্তু দেওয়ানি কার্যবিধির 15 ধারায় বলেছে যে প্রতিটি দেওয়ানি মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরে আদালতে দায়ের করতে হবে। অর্থাৎ একাধিক জায়গায় দায়ের করা গেলেও দেখতে হবে যে একাধিক যাদের কাছে দায়ের করা যাচ্ছে তাদের মধ্যে সর্বনিম্ন কে, সর্বনিম্ন যে তার কাছে মামলাটি দায়ের করতে হবে। তাই এই ক্ষেত্রে 5 লক্ষ টাকার মামলা দায়ের করতে হবে সিভিল জজের কাছে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে প্রতিটি দেওয়ানি মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরে আদালতে দায়ের করতে হবে। অর্থাৎ এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই। দেখছেন কিভাবে এটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম আর কিভাবে এই লাইন দেখি শেষ করি। এখন আপনি টোটাল প্রশ্নে এই 15 ধারা নিয়ে প্রশ্ন আসছে, 15 ধারা কোনো জায়গায় বলেনি নাই, শুধু আর্থিক এখতিয়ার আলোচনা করে গেছেন। তাহলে আপনার কাছে কেমন লাগবে বলেন? আপনি একজনের বাড়ি খাইতে আসছেন, ঢুকেই তার মুখে কোনো কথা টথা নাই, চুপ করে বসে আছেন, সে যখন খাবার দিয়েছে খাইয়ে আবার চলে আসছেন, অথচ তার বাড়ি আপনি দাওয়াত খাইতে গেছেন। তাহলে সে দাওয়াত আপনারে খাওয়াইছে বটে, আপনিও খেয়ে আসছেন বটে, কিন্তু মনে মনে বলবেন শালা কি লোক, এ তো কথা টথাও কিছু বললো না, এসে এটা অভদ্র। আচ্ছা দেখেন, তাহলে বিষয়টা হচ্ছে তাই যে আপনার এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে যে প্রশ্নই আসুক না কেন, আপনি যে উত্তরই জানেন না কেন, অবশ্যই উত্তর লিখতে হবে কিভাবে, প্রশ্নে যেভাবে জানতে চেয়েছে সেভাবে উত্তর লিখতে হবে। তাহলে এই যে দেখেন যে বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের, দেওয়ানি আদালত আইন 1887 19 ধারা অনুযায়ী সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার 15 লাখ ও 25 লাখ নাকি। অপরদিকে উক্ত আইনের 18 ধারা অনুসারে জেলা জজ ও যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কি সীমাহীন। অর্থাৎ দেওয়ানি আদালত আইনের 18 ধারার বিধান অনুসারে যদি কোনো মামলার মূল্যমান 1 কোটি টাকা হয়, তাহলে উক্ত মামলা জেলা জজ বা যুগ্ম জেলা জজ আদালতে কি করা যাবে, দায়ের করা যাবে, যেহেতু তাদের আর্থিক এখতিয়ার কি সীমাহীন। কিন্তু দেওয়ানি কার্যবিধি 1908 এর 15 ধারার বিধান অনুসারে উক্ত মকদ্দমাটি জেলা জজ আদালতে দায়ের করা যাবে না, কারণ উক্ত ধারায় বলা হয়েছে প্রতিটি দেওয়ানি মকদ্দমা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরে আদালতে দায়ের করতে হবে। যেহেতু জেলা জজ এবং যুগ্ম জেলা জজের মধ্যে যুগ্ম জেলা জজ এখতিয়ার নিম্ন, তাই দেওয়ানি কার্যবিধি 1908 এর 15 ধারার বিধান মতে উক্ত যুগ্ম জেলা জজ আদালতকে উক্ত মামলা যুগ্ম জেলা জজ আদালতেই কি দায়ের করতে হবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। এই যে উদাহরণ দিলাম, আপনি এই উদাহরণও দিতে পারেন, অথবা আপনি টোটাল 4টা নিয়েও আলোচনা করতে পারেন যে 5 লক্ষ টাকার মামলা হিসাবে 4 জায়গায় দায়ের করা যায়, বাট 15 ধারার শর্ত অনুসারে দায়ের করতে হবে কোথায়, সর্বনিম্ন স্তরের আদালত। বুঝছেন যে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। মুখস্থ না করেও কিন্তু লেখা যায়, আমার মাথায় গেঁথে আছে যে আগে আমি 6 ধারা আলোচনা করব, 15 ধারা, 18 ধারায় কি আছে, 19 ধারায় কি আছে, তারপরে 21 ধারায় কি আছে, তারপরে আমি একটা উদাহরণ দেবো, শেষ। বুঝেন কিনা? আমরা অধিকাংশ আইনের শিক্ষার্থীরা বা এই জায়গায় যারা আছেন আপনারা আগে ধরেই মুখস্থ করেন, মানে ওর ভিতরে কি বুঝি না না বুঝি আগে মুখস্থ করি যে ওই জায়গায় লিখবো। বাট অ্যাকচুয়ালি বর্তমান সিলেবাস এত ব্যাপক, দেওয়ানি ব্যাপক, দণ্ডবিধি ব্যাপক, ফৌজদারি ব্যাপক, এত ব্যাপক যে আপনি প্রতিটা ওয়ার্ড মুখস্থ করে কিন্তু ওই জায়গায় যাই লেখা সম্ভব না। তাহলে আমার বুঝে যেতে হবে যে জায়গায় 18 19 ধারা এই জিনিস আছে, আমি আমার ভাষায় ওই কথাটা ওখানে গিয়ে উপস্থাপন করবো। কোনটু ইন্ট্রোডাকশন আসবে না? আপনি মন যা চাই তাই লেখেন, কিন্তু এই জায়গা যা আছে এইটুকু অ্যাটলিস্ট লিখতে হবে, এরপর আপনি বেশি যা চান লেখেন। আচ্ছা এখন দেখেন প্রশ্ন আসছে, অনলাইনে কেউ থাকলে প্রশ্ন করেন। প্রশ্ন আসছে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কি, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কি, এটার অর্থ জানি আমরা। কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বলবেন যে স্যার যে আদালতে মূল মামলা দায়ের করা যায় সেই আদালতকে বলে কোর্ট অফ
ফার্স্ট ইনস্ট্যান্স। এখন কোন আদালতে মূল মামলা দায়ের করা যায় এটা আমি বুঝবো কিভাবে? সিভিল কোড সেক্টর 18-19, সিভিল কোড সেক্টর 18-19। 18 ধারায় বলছে জেলা জজ, যুগ্ম জেলা জজ, 19 ধারায় বলছে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ। এই চারটা আদালত হলো কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, অর্থাৎ অতিরিক্ত জেলা জজ কিন্তু কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স নয়। এই যে দেখেন, যে সকল আদালতে মূল দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যায় তাকে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বলে। কথা কি ক্লিয়ার? দেখেন, দেওয়ানি আদালত আইন 1887 18 ধারায় জেলা জজ ও যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার এবং 19 ধারায় সিনিয়র সহকারী জজ, সহকারী জজের আর্থিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করেছে। অর্থাৎ আন্ডারলাইন করবেন, এই চারটি আদালতে মূল দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যায় বলে এই চারটি আদালতকেই কোর্ট অফ কি বলে? ফার্স্ট ইনস্ট্যান্স বলে। দেওয়ানি আদালত আইন 1887 18 ধারা, 18 ধারা কিন্তু এর আগেও পড়ছি। জেলা জজের আর্থিক এখতিয়ার কি? সীমাহীন। সাধারণত জেলা জজ আদালতে বিশেষ প্রকৃতির মামলা যেমন কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট এগুলো দায়ের করা যায়। অপরদিকে যুগ্ম জেলা জজ আদালতে যে কোনো মূল্যমানের মোকদ্দমা দায়ের করা যায়। যে কোনো মূল্যমানের মামলা করা যায় মানে হলো ওনার আর্থিক এখতিয়ার কি? সীমাহীন। এছাড়া দেওয়ানি আদালত আইন 1887 সর্বশেষ কেটে দেন সংশোধনী 2021-এর 19 ধারায় সিভিল জজের আর্থিক এখতিয়ার 15 লক্ষ টাকা এবং তার নিচে দেখেন সিনিয়র সিভিল জজের আর্থিক এখতিয়ার কত? 25 লক্ষ টাকা পর্যন্ত মূলমান্য। তাই এই চারটা আদালত কি বলে বলেন ভাই? কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। এখন আমরা এই প্রশ্নটা শুরুতে আসি। দেখেন, শুরুতে মানে প্রশ্নটা দেখবো আর কি, যে আমরা উত্তর পাই কিনা, উত্তর লিখতে পারবো কিনা। ওই যে 39 নম্বর পেজে পাইছেন? ওই যে এখতিয়ার ও দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝেন? এখতিয়ারের 14 গোষ্ঠী আমরা জানছি, বিষয়গত, আর্থিক, আঞ্চলিক। আর দেওয়ানি প্রকৃতির মামলা কোন এখতিয়ারের মধ্যে পড়ে বলেন তো? বিষয়গত এখতিয়ার। ওই যে 9 ধারা জানছি। এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গেট কম্পিটেন্ট টু ট্রাই ইট আলোচনা করুন, করছি আমরা। তারপরে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বলতে কি বোঝেন আলোচনা করুন, পাইছি আমরা? পাইছি, বুঝতে পারছেন? হ্যাঁ, এখতিয়ার থাকলেই তিনটা। এই জায়গায় কি আপনার বলছে কোন এখতিয়ার? যেহেতু কোনটা বলে নাই তার মানে কয়টা? যতগুলা আছে সবগুলা। তারপরে এখানে খ নম্বর প্রশ্নটা দেখেন। জি, ইংলিশ লাইনের উত্তর তো আলাদা জায়গায় লেখাই আছে। স্যার, হ্যাঁ তপন বলেন। আমাদের প্রশ্নের স্যার ক নাম্বার প্রশ্নের শুরুতে আছে এখতিয়ার, কিন্তু আমরা এখতিয়ারটা পরে আলোচনা করলাম, এতে কি কোনো সমস্যা আছে স্যার? কোনো সমস্যা নাই, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা আগে পড়ছি, এখতিয়ার পরে পড়ছি। আপনি ওইটা আগে ওইটা পরে করলেও সমস্যা নাই। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা 6 নাম্বার প্রশ্নটা দেখি। দেখেন, the exclusion of jurisdiction of a civil court to entertain civil cases should not be readily inferred. The Code of Civil Procedure 1908 9 ধারার আলোকে বিবৃতিটি মূল্যায়ন করুন। কে যেন বললেন? স্যার বলেন, ভারতী বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম, গতকালকে কারেন্ট ছিল না তো সমস্যা হয়েছিল, আমাদের এই ক্লাসটা করতে পারিনি। এখন যেটা বিষয় হচ্ছে 5 6 নম্বর পড়ে ফেলেছেন কালকেই স্যার। 5 নম্বর 5 6 6 নম্বর। নাম্বার এখনো পড়ি নাই ভারতী। ও আচ্ছা ঠিক আছে স্যার, ওইটাই জানার জন্য। তো ঠিক এই আছে স্যার। দেওয়ানি কার্যবিধির প্রশ্নগুলো আমরা সিরিয়ালি পড়তেছি না। 1 নাম্বার পড়ছি, আচ্ছা 2 নাম্বার পড়ছি, তারপরে পড়ছি কত? 4। 1 2 4, 4 এর পরে চলে আসছি কততে? 7-এ। 1 2 4 7। হ্যাঁ বলেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনি ভাবছেন যে আপনি ক্লাস করেন না আর এর মধ্যে কত প্রশ্ন পড়ে ফেলছি তাই? জি স্যার, আমি কিছু আমার অবস্থা খারাপ, এটা আপনার এই ভাবছিলাম। যদি এইভাবে পড়াইতাম যে লাইন বাই লাইন পড়াই, বলতাম যে এই তো এখন মুখস্থ করেন, তাইলে আবার একদিনই 4টে কষ্ট হয়ে যাইতো। দেখেন আচ্ছা ঠিক আছে। তো, the exclusion of jurisdiction of a civil court to entertain civil cases
শুড নট বি রেডিলি ইনফার্ড দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 9 ধারার আলোকে, 9 ধারা শব্দটা বলতেন, 9 ধারার আলোকে বিবৃতিটি মূল্যায়ন করুন। তো এই প্রশ্নের উত্তরে আমরা সরাসরি উত্তরে চলে আসি, তারপরে এর অর্থ কি ব্যাখ্যা করতেছি। ওই উত্তরে চলে আসুন যেখানে আমরা উত্তর পড়েছি। দেখেন, আমরা 7-এর উত্তরে এটার অর্থ কি সেটাকে একটু দেখি। The exclusion of jurisdiction of a civil court to entertain civil cases should not be readily inferred. দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতের এখতিয়ারচ্যুতি নামে মাত্র অনুমান করা উচিত নয়। বাংলা পড়েও বোঝা যায় না নাকি? দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতের এখতিয়ারচ্যুতি নামে মাত্র অনুমান করা উচিত নয়। এই কথার অর্থ কি? এই কথার অর্থ শুনতে হবে, শুনেন। আমরা গতকাল দেওয়ানি কার্যবিধির 9 ধারা পড়ছি। 9 ধারা বলা আছে যে দেওয়ানি প্রকৃতির মামলা বলতে বোঝায় সম্পত্তির অধিকার আর পদের অধিকার, সম্পত্তির অধিকার আর পদের অধিকার। এবং বাড়িত না থাকলে, এই বাড়িত মানে কি নিষেধ করা না থাকলে এই দুই ধরনের মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। এটুক তো বুঝছেন? আমি ওই যে উদাহরণ দিয়েছিলাম প্রশাসনিক ট্রাইব্যুনালের, মনে আছে? এখন বাড়িত আছে কি নাই এটা সতর্কতার সাথে বিবেচনা করতে বলছে। মানে একজন দেওয়ানি আদালত মামলা করে দিল, এখন দেওয়ানি আদালত বললো যে না, এটা দেওয়ানি প্রকৃতির মামলা ঠিক আছে, বাট এটা বাড়িতে করা আছে, তাই আদালতে মামলা হবে না। এরকম যদি বলে তাহলে এটা এইভাবে সাথে সাথে বলা উচিত না। এটা দেখতে হবে কখন, সতর্কতার সাথে, যে আসলেই কি এখতিয়ার আছে কি নাই। সেটাই বলছে এই কথা, যে দেওয়ানি আদালত দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতের এখতিয়ারচ্যুতি মানে দেওয়ানি মামলা গ্রহণে দেওয়ানি আদালতের যে এখতিয়ার নাই, এখতিয়ারচ্যুতি মানে হলো এখতিয়ার কি নাই, নামে মাত্র অনুমান করা উচিত না। মানে সেটা ওই প্রথম দেখাতেই বা একবার খেয়ালি ভাবে এটা অনুমান করা উচিত না, বরং এটা অনুমান করতে হবে কি বিচার বিশ্লেষণ করে। এই হলো কথা। এখন শুনেন, কিছু কিছু মামলা আছে যে পারিবারিক আদালতের মামলা, এগুলো দেওয়ানি প্রকৃতির মামলা হলেও এটা দেওয়ানি আদালতে হবে না, এটা হবে কোথায়? পারিবারিক আদালতে। আবার সরকারি চাকুরিজীবীদের এই বেতন ভাতা রিলেটেড যা, এগুলা দেওয়ানি আদালতের দেওয়ানি প্রকৃতির মামলা হলেও দেওয়ানি আদালতে হবে না, কারণ এটা বাড়িতে আছে। এখন বাড়িতে থাকলেও আসলে কি নাই, এই ডিসিশনটা কোর্ট যেন হুট করে না নেয়, বিচার বিশ্লেষণ করে তারপরে যেন সিদ্ধান্তটা নেয়। বুঝেন কিনা? ধরেন অনেক সময় আছে, আচ্ছা আপনারা যদি বলে আপনার সামনে দুইজন লোক আসছে, একজন ধরেন আফ্রিকা মহাদেশ থেকে আসছে আর একজন আসছে চীন থেকে। এই দুইজনরে কিন্তু শনাক্ত করা সহজ। প্রথম দেখাই কি শনাক্ত করা যায় যে ইনি আফ্রিকার আর ইনি চীনের। বুঝছেন? নিগ্রো বলতেছে, আমি যে শব্দ বললাম না উনি ঠিকই সেটা বলবে। আচ্ছা দেখেন, আমরাও কিন্তু নিগ্রোর কাছাকাছি, বুঝছেন, বাঙালি। আচ্ছা যাই হোক, এখন শুনেন, কিন্তু যদি এরকম হয় যে আপনার সামনে জাপান থেকে একজন আসছে, চীন থেকে একজন আসছে, কোরিয়া থেকে একজন আসছে, এখন আপনি যদি হুট করে বলে ফেলেন যে এ জাপানি এ কোরিয়ান এ চীনের, তাহলে এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ক্ষেত্রে আমার ডিসিশন নিতে হবে কি সতর্কতার সাথে, যা আসলে তাই এরকম যে কিছু কিছু মামলা আছে দেওয়ানি প্রকৃতির মামলা, বাট এটা কি দেওয়ানি আদালতে হবে কি হবে না, এই সিদ্ধান্তটা নিতে হবে কি সতর্কতার সাথে। এই হলো এই প্রশ্নের মর্মার্থ। এখন এটা বলছে, আলোচনা করতে বলছে 9 ধারা আলোকে। দেওয়ানি কার্যবিধির কয় ধারা? 9 ধারা। এই যে একটু পড়ি দেখ। দেওয়ানি আদালত শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মোকদ্দমায় বিচার করতে পারে যদি উক্ত মোকদ্দমা দেওয়ানি আদালতের দায়েরে কোনো প্রকার বাধা বা নিষেধাজ্ঞা কি না থাকে। দেওয়ানি কার্যবিধি 1908 9 ধারায় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞা শব্দটা গোল্ডেন, আপনাদের এই জায়গার অধিকাংশ ক্লাস অনলাইনের অধিকাংশ বারবার সংশোধন করে দেওয়ার পরেও
আপনারা সংজ্ঞা বানানটা ঠিকভাবে লিখতে পারেন না। অনে লেখে স অনুস্বর গয়ে গেলে গা সংজ্ঞা, অনে লেখে স উময় নিচে গয়ে রাখা সংজ্ঞা, বাট অ্যাকচুয়ালি এই জায়গা হলো স অনুস্বর, এটা হলো জ ইউ আকার, এটা হলো বর্গীয় জর সাথে কত ইউ যুক্ত অক্ষর। উক্ত ধারা অনুযায়ী দেওয়ানি প্রকৃতির মকদ্দমা বলতে বোঝায় সম্পত্তি বা পদের অধিকার সংক্রান্ত মকদ্দমা, নাকি? এটা আমরা পড়ছি না? সম্পত্তির অধিকার অথবা কি পদের, সম্পত্তির অধিকার বা পদের অধিকার সংক্রান্ত মকদ্দমা। তবে আইনে নিষেধ থাকলে, যে আন্ডারলাইন করেন, আইনে নিষেধ থাকলে সম্পত্তি বা পদের অধিকার সংক্রান্ত মকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে না। যদি আইনে নিষেধ থাকে, সম্পত্তির অধিকার বা পদের অধিকার হলেও এই মামলা দেওয়ানি আদালতে কি দায়ের করা যাবে না। যেমন আন্ডারলাইন করবেন, রাজস্ব সংক্রান্ত মকদ্দমা দেওয়ানি প্রকৃতির হলেও উক্ত মকদ্দমা আদালত দেওয়ানি আদালতে না হয়ে রাজস্ব আদালতে দায়ের করতে হবে। রাজস্ব বলেন তো ট্যাক্স, ট্যাক্স রিলেটেড মামলা দেওয়ানি প্রকৃতির, বাট এই মামলা হবে না কোথায়? দেওয়ানি আদালতে হবে না। কোথায় হবে? রাজস্ব আদালতে। আপনি এই কথা না লিখে এখানে এই কথাও লিখতে পারেন যে সরকারি কর্মচারী সংক্রান্ত মামলা দেওয়ানি প্রকৃতির হলেও হবে কোথায়? প্রশাসনিক ট্রাইব্যুনালে। তবে দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতে যে এখতিয়ার নেই তার নামে মাত্র অনুমান করা উচিত নয়। মানে আপনার তবুও যে আপনার যে এখতিয়ার নাই এটা হুট করে সিদ্ধান্ত নেওয়া উচিত না, এটা যথাযথ বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্তটা কি নেওয়া উচিত। এখন এখানে আমরা একটা মামলার রেফারেন্স দিব। এই মামলাটার ফ্যাক্ট আপনার আজীবন মনে থাকবে। মামলা আপনি ভুলে যেতে পারেন, বাট এই মামলার বিষয়বস্তু আপনার কি মনে থাকবে। মামলাটা হলো ইরফান সৈয়দ বনাম রুকসানা মতিন, 1 বিএলসি এডি 1996-67। আপনার পরীক্ষার সময় আপনি এই দুইটা জিনিস মনে রাখার দরকার নাই, যে কোনো একটা মনে রাখবেন। হয় মামলাটার নাম ইরফান সৈয়দ বনাম রুকসানা মতিন, এটা মনে রাখবেন, আর না হলে 1 বিএলসি এডি 1996-67 এটা মনে রাখবেন। আর কিছুই যদি মনে না থাকে তাহলে বলবেন যে বিচারিক নজিরে আছে, যে বিচারিক নজিরে আছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং। বুঝতে পারছেন? হয় মামলার নাম মনে রাখবেন, নাহলে কোন ডিএলআর বা কোন বইতে আসছে সেটা মনে রাখবেন। আর এই দুইটার কোনোটাই যদি মনে না থাকে তাহলে কি লিখবো? বিচারিক নজিরে আছে। এখানে দেখেন, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 দ্বারা গোল দিবেন 5টি বিষয়, 5টি বিষয়, অর্থাৎ আন্ডারলাইন করেন, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার অধিকার, দেনমোহর, ভরণ পোষণ, শিশুর অভিভাবকত্ব হেফাজত সংক্রান্ত মকদ্দমা গ্রহণ, বিচার এবং নিষ্পত্তিতে পারিবারিক আদালতে নিরঙ্কুশ এখতিয়ার দেওয়া হয়েছে। সুতরাং ব্যক্তভাবে বা সুস্পষ্টভাবে এই সকল বিষয়ে দেওয়ানি আদালতকে এখতিয়ারচ্যুতি বা এখতিয়ার প্রয়োগে পালিত করা হয়েছে। একটু বুঝেন, পারিবারিক আদালতে 5 ধরনের মামলা করা যায়। ওই যে 1 নম্বরে বলছে কি, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, দেনমোহর, ভরণ পোষণ, আর কি শিশুর অভিভাবকত্ব। বুঝেন কিনা? এখন এই 5টা মামলা দেওয়ানি নেচারের, বাট এই 5টা মামলা দেওয়ানি আদালতে হবে না। বিবাহ বিচ্ছেদ, একজন আরেকজনের বিবাহ বিচ্ছেদ চাচ্ছে, অধিকার রিলেটেড, বাট দেওয়ানি আদালতে হবে না। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, স্বামী সংসার করতে চায়, স্ত্রী চায় না, অধিকার রিলেটেড, বাট দেওয়ানি আদালতে হবে না, কারণ কোথায় নিষেধ করা আছে তাই হবে না। দেনমোহর, ওয়াইফ দেনমোহর দাবি করতেছে, স্বামী দিচ্ছে না, এটাও দেনমোহর তো সম্পত্তির অধিকার, অধিকার রিলেটেড, বাট কি দেওয়ানি আদালতে হবে না। কেন হবে না? আইনে নিষেধ আছে। ভরণ পোষণ চাচ্ছে স্ত্রী, ভরণ পোষণ দাও, এটা অধিকার রিলেটেড, তবুও দেওয়ানি আদালতে কি হবে না। সবশেষে শিশুর অভিভাবকত্ব, যে এই বাচ্চার অভিভাবককে, দেওয়ানি নেচারের, বাট এটা দেওয়ানি আদালতে হবে না। কেন হবে না? কারণ আইনে নিষেধ আছে। যদিও বাধাটি ব্যক্ত, তথাপি কোনো বিষয়ের উপরে 5টি বিষয়ের কোনো একটির আওতাভুক্ত কিনা সেটা নির্ণয়ের এখতিয়ার দেওয়ানি আদালতের থাকবে। দেখেন এখানে আপনি তাহলে এই কেস রেফারেন্স এইভাবে লিখবেন যে এই মামলার কথা পরে যে 1985 সালে পারিবারিক আদালত অধ্যাদেশ অনুসারে পারিবারিক আদালতে 5 ধরনের মামলা করা যায়। 5 ধরনের নাম বললেন এবং বললেন যে এই 5 ধরনের মামলা দেওয়ানি নেচারের হওয়া সত্ত্বেও এই 5 ধরনের মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে না। এই 5 ধরনের মামলা দায়ের করতে হবে কোথায়? পারিবারিক আদালত। এখন এই মামলায় স্ত্রী তালাকে তৌফিজ ক্ষমতা প্রয়োগ করে
এটা বললেন তালাকে তৌফিস। তার স্বামীর সাথে বিচ্ছেদ করে। দেখেন যদি পড়াই এক এক প্রশ্নে এক এক ঘন্টা পড়ানো যায়, এখন চলে যেতে হবে তালাকে তৌফিস কি। তালাকে তৌফিস হচ্ছে স্ত্রী যদি স্বামীরে তালাক দেয় সেটারে বলে তালাকে তৌফিস। বুঝছেন? আমাদের বাংলাদেশের নিয়ম অনুসারে এই যে যারা বিবাহ করছেন, এই কাবিন নামার 18 নম্বর কলামে 18 নম্বর পয়েন্টে ওই জায়গা থাকে যে আপনি কি আপনার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করছেন কিনা। এখন কাজী সাহেবরা এই কথাটা বর রে বলেও না আর বর জানেও না, এই ঘরটা কাজী সাহেব নিজের মতো করে পূরণ করে দেয়, হয় উনি দেয় না হলে কখনো দেয় না। তাহলে এই 18 নম্বর কলামে আছে যে আপনি কি আপনার স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করেছেন কিনা। যদি স্ত্রীরে তালাকের ক্ষমতা প্রদান করে তাহলে স্ত্রী যে কোনো সময় স্বামীরে তালাক দিতে পারে। বুঝছেন? আর স্বামী যদি স্ত্রীরে তালাকের ক্ষমতা না দেয় তাহলে স্ত্রীকে আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করতে হয় যে আমার স্বামী অক্ষম, আমার স্বামী কারাগারে আছে, আমার স্বামী আমার নির্যাতন করে, আমার স্বামী খবিশ, এরকম যে কোনো একটা দেখাইয়া তালাকের আবেদন করতে হবে আর কি। যাই হোক, আর যদি আপনারা 18 নম্বর কলামে ক্ষমতা দেয় তাহলে যে কোনো সময় কি তালাক দিতে পারবে। এই যে স্বামীরে যে কোনো সময় তালাক দিতে পারে, এই স্ত্রী যে তালাকটা দেয় এই তালাককে কি বলে? তালাকে তাওফিস। কথা বুঝছেন? এখন এই মামলায় রুকসানা মতিন তালাকে তাওফিস ক্ষমতা প্রয়োগ করে তার স্বামীরে কি দিছে? তালাক দিছে। এখন আবার যদি বলেন স্যার ডিভোর্স আর তালাক কি এক, আমরা আইনের স্টুডেন্ট বুঝবেন। শুনেন, ডিভোর্স বিবাহ বিচ্ছেদ কয়েকটি পন্থায় হতে পারে, তার মধ্যে একটা হলো তালাক। মোটর সাইকেল বিভিন্ন ধরনের আছে, তার ভিতরে একটা হলো হুন্ডা, টিভিএস, ইয়ামাহা, সুজুকি, এগুলো একটা একটা ব্র্যান্ডের মোটরসাইকেলের নাম, বাট মূল জিনিসটা কি? মোটরসাইকেল। বুঝছেন? তাহলে মূল জিনিসটা হলো বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স। বাট ডিভোর্সের বিভিন্ন কি আছে? পন্থা আছে। ওই যে তালাকে আহসান, তালাকে হাসান, রিয়া, জিয়াদ, এরকম জিয়া অনেকগুলা আছে। তালাকে তাওফিজ মুসলিম আইনের বিষয়। এই তালাক রিলেটেডও যদি কারো বিস্তারিত জানার ইচ্ছা থাকে আমাদের ওই বিজিএস এর ক্লাস আছে মুসলিম আইনের, ওখান থেকে দেখে নিয়ে ইউটিউবে। আচ্ছা, তো তাহলে উনি তো হাজবেন্ড তো মানে ওয়াইফ তো হাজবেন্ডের তালাক দিয়ে দিছে। এখন দেখেন, সপ্তাহে 3 দিন 2 ঘন্টার জন্য পিতা পুত্রের সাথে দেখা করতে পারবে এই মর্মে লিখিত সম্মতি উক্ত স্বামী স্ত্রী সম্পাদন করে। এখন তাদের একটা ধরেন পুত্র আছে, কি আছে? সন্তান আছে। এখন তাদের মধ্যে চুক্তি হয়েছে যে আমরা তো দুইজন তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেলাম, এখন তাদের মধ্যে চুক্তি হয়েছে সপ্তাহে 3 দিন স্বামীকে তার সন্তানের সাথে, পুত্র সন্তানের সাথে দেখা করতে যাবে। সপ্তাহে 3 দিন কয় ঘন্টা করে? 2 ঘন্টা করে। এই চুক্তিটা হয়েছে কখন? তালাকের পূর্বে বা তালাকের সময়, যাই হোক। কিন্তু স্ত্রী পরবর্তীতে এই শর্ত ভঙ্গ করে। স্ত্রী পরবর্তীতে তার হাজবেন্ডের সাথে তার বাচ্চারে কি দেখা করতে দেয় নাই। কাহিনী বুঝছেন? পুত্রকে দেখতে না পারে পিতা দেওয়ানি আদালতে মকদ্দমা দায়ের করে। পুত্ররে দেখতে না পাইয়া পিতা কোন আদালতে মামলা করছে? দেওয়ানি আদালতে, এই যুক্তিতে যে সে উক্ত সন্তানের হবে, সন্তানের হয়ে গেছে, সন্তানের আইনত এবং স্বাভাবিক অভিভাবক এবং সে উক্ত সম্মতি অনুসারে পুত্রকে দেখার অধিকারী। কোন আদালতে মামলা করছে? দেওয়ানি আদালতে। বলছে যে আমি আমার সন্তানের আইনত অভিভাবক এবং আমি আমার সন্তানকে দেখার কি অধিকারী। সুতরাং সম্মতিতে উল্লেখিত দিনে পুত্রকে তার বাড়িতে প্রেরণ করতে বিবাদীর স্ত্রী বরাবর আন্ডারলাইন করেন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার প্রার্থনা করে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মানে হলো কাউকে কোনো কিছু করতে বাধ্য করা, কাউকে কোনো কিছু করতে কি বাধ্য করা। সে যেহেতু চুক্তি ভঙ্গ করছে, সে চুক্তি অনুসারে তাকে দেখা করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করছে। এইটুক পর্যন্ত বুঝতেন? বিবাদী স্ত্রী দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 1 বিধির অধীন আর্জি প্রত্যাখ্যানের আবেদন করেছিল এই যুক্তিতে যে যেহেতু মকদ্দমাটি পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 এর 5 ধারা অনুসারে পারিবারিক আদালত কর্তৃক বিচারযোগ্য, সেহেতু মকদ্দমাটি পারিবারিক আদালতে দায়ের করতে হবে।
অধস্তন আদালত আবেদনটি মঞ্জুর করে আর্জিটি প্রত্যাখ্যান করে দিয়েছিল। হয়েছে কি, তিনি তো দেওয়ানি আদালতে মামলা করছে, এখন ওনার স্বামী এসে স্ত্রী এসে বলতেছে কি, জিওর ওনার এই মামলা দেওয়ানি কার্যবিধির 27-11 বিধি অনুসারে যে লাস্টের পয়েন্ট আইন দ্বারা বারিত, এই কারণে এই আর্জি খারিজ করতে হবে। কেন আর্জি খারিজ আমরা সামনে পড়বো। এই জায়গা স্ত্রী বলতেছে যে ওনার এই মামলা হবে পারিবারিক আদালতে, কিন্তু উনি এসে করছে কোথায়, দেওয়ানি আদালতে, তাই তার আর্জি খারিজ করা হোক। এবং এই কথা শুনে নগদে বিচারক সাহেব আর্জি কি করে দিছে, খারিজ করে দিছে, যে তাই তো এই মামলা তো হবে কোথায়, পারিবারিক আদালতে, কিন্তু করছে কোথায়, দেওয়ানি আদালতে। মামলা কি করে দিছে, খারিজ করে দিছে। হবে কি হবে না সেটা পরের বিষয়, খারিজ করে দিছে। আচ্ছা, তাহলে আমরা কি কি পেলাম দেখেন এ পর্যন্ত একটু মিলাই। যে পারিবারিক আদালতের 5টা বিষয় বিচারের ক্ষেত্রে এখতিয়ার আছে। তো একটা মামলায় একজন ওয়াইফ তার হাজবেন্ডে তালাকে তাওফিজ দিছে নাকি, এবং দেওয়ার সময় তাদের কথা ছিল যে তাদের যে একমাত্র সন্তান, পুত্র সন্তান, তার পিতার সাথে সপ্তাহে 2 ঘন্টা করে কয়দিন দেখা করতে দেবে, 3 দিন। কিন্তু তারে পরবর্তীতে দেখা করতে দেয়নি। পরে হাজবেন্ড মামলা করছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কোন আদালতে, দেওয়ানি আদালতে, যে তার সাথে যেন দেখা করতে দেওয়া হয়। এবং ওয়াইফ এসে বলছে যে ইওর অনার, এই যে সে দাবি করছে এটা হবে পারিবারিক আদালতে, এই কারণে তার আর্জি খারিজ করা হোক। এবং দেওয়ানি আদালত আর্জি কি করে দিছে, খারিজ করে দিছে। এইটুকু বুঝতেন না? ঠিক। এখন দেখেন, হাজবেন্ড তো নাছরবান্দা, সে আমাদের আরিফ সাহেবের মতো, যে উনি যারা রিড করে আসছে কিছুদিন আগে। তো এখন হাজবেন্ড করছে আপিল আদালতে, আপিল করছে। তো এখানে এই মামলা আপিল বিভাগ পর্যন্ত গড়াইছে। আপিল বিভাগ অধস্তন আদালতের সিদ্ধান্ত বাতিল করে সিদ্ধান্ত প্রদান করে যে যেহেতু মকদ্দমাটির শিশুর অভিভাবকত্ব বা হেফাজত সংক্রান্ত কোনো বিষয় নেই, বরং সন্তানকে দেখার পিতার অধিকার জড়িত, সেহেতু মকদ্দমাটি পারিবারিক আদালতে দায়ের করতে হবে, এই সিদ্ধান্ত দেওয়ার কোনো কারণ নেই। বুঝেন, আপিল বিভাগ বলছে কি, যে এই জায়গা তো পিতা আইসা তো তার অভিভাবকত্ব দাবি করে নাই, সে তো জাস্ট ওই যে চুক্তি হয়েছে, চুক্তি অনুসারে সাপ্তাহিক ভাবে কি চাইছে, দেখা করতে চাইছে। তাইলে এটা তো পারিবারিক আদালতের বিষয় না। যদি শিশুর অভিভাবকত্ব হতো তাহলে এটা পারিবারিক আদালতের বিষয় হতো, কিন্তু এটা তো অভিভাবকত্ব না, এটা সে ওই চুক্তি যে চুক্তি করছিল সে অনুসারে সপ্তাহে প্রতিদিন কি করতে চাইছে, প্রতিদিন নয় যে 3 দিন দেখা করতে চাইছে। তাই এখানে আর্জি খারিজ করা কি হয় নাই, ন্যায়সঙ্গত বা ঠিক হয় নাই। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দেওয়ানি আদালতের এখতিয়ার বারিত করা হলেও উক্ত ক্ষেত্রে দেওয়ানি আদালত মকদ্দমাটির বিচার করার এখতিয়ার রাখে কিনা সেটা নির্ধারণ করার এখতিয়ার দেওয়ানি আদালতের কি থাকবে। হ্যাঁ, শেষ করি ভারতী, একটু ধৈর্য ধারণ করেন। সুতরাং দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতের এখতিয়ার চুক্তির নামে মাত্র অনুমান করা উচিত নয়, অর্থাৎ the exclusion of jurisdiction of a civil court to entertain civil cases should not be readily inferred। বোঝা গেল ভাই? তাহলে এই প্রশ্ন যদি আসে, আমার প্রথমে আলোচনা করতে হবে দেওয়ানি কার্যবিধির 9 ধারা। 9 ধারায় কি বলছে, যে বাড়ি দেওয়ানি প্রকৃতির মামলা প্লাস বাড়িতে না হলে সকল প্রকার মামলা দেওয়ানি আদালতে করা যাবে। তারপরে আমরা চলে যাব কোথায়, এই কেস রেফারেন্সে। এই কেসের নাম আপনার যদি মনে নাও থাকে তাহলে বলবেন যে বিচারিক নজিরে আছে যে একটা মামলার ঘটনা ছিল এরকম, বা উদাহরণ দিয়েও বুঝাইতে পারেন। যখন আমার নাম মনে থাকবে না তখন দেব উদাহরণ। এইবার বলেন ভারতী। ও আমি বলতে চাচ্ছিলাম যে আরজি দাখিলের বিষয়টা, ওনারা যে আরজি যে দেওয়ানি মোকদ্দমায় যে দাখিল করছে বিষয়টা, কিন্তু হচ্ছে সরাসরি কি দেওয়ানি আদালত এটা প্রত্যাখ্যান করতে পারে? যদি প্রত্যাখ্যানের ব্যাপারে তো সাদা আদেশের 11 বিধিতে আছে 4টে কারণে প্রত্যাখ্যান বা নাকচ করতে পারবে, আচ্ছা শুনেন, কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিই। যেহেতু আমরা দেওয়ানি কার্যবিধি 27-11 এখনো পড়ি নাই, আপাতত ধরে নেন সরাসরি প্রত্যাখ্যান পারে, পরেও পারে, সরাসরিও পারে, এইটুক বুঝেন। আর যাবো না, ওই প্রশ্নের উত্তর যখন 27-11 পড়বো তখন যাবো। 27-11-তে 4টা কারণ আছে, 4টার ভিতরে 1 আর 4 যদি কজ অফ অ্যাকশন না থাকে, যদি আইন দ্বারা বাড়িতে হয়, এই 2টা ক্ষেত্রে সরাসরি খারিজ করতে পারে। আর কোর্ট ফি কম দিলে, মকদ্দমার মূল্যমান কম দেখাইলে এই ক্ষেত্রে 21 দিন সময় দিবে। বুঝছেন ভারতী?
স্যার আমি বলতে চাচ্ছিলাম কি, ওই যে আপনি একটা যেটা বললেন 1985 এর 5 ধারা অনুসারে পারিবারিক আদালত, যেটা ওই লাইনটাতে আছে তো, যে আবেদনটি মঞ্জুর করিয়া আর প্রত্যাখ্যান করে দিয়েছিল, এই জন্য বললাম। আপনি কি ওই যে তার বুঝছেন না কি আপনার মানে আমার কি আপনার প্রশ্নের উপরে উপরে আপনার ওই যে আপনার যে কালারিংটা আছে না, তার উপরে সুতরাং উপরে। কথা বলেন না, আপনারা বললে আমি শুনতে পারি না। হ্যাঁ বলেন বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপিল বিভাগ অধস্থন আদালতের সিদ্ধান্ত বাতিল করলো না, তার উপরের লাইনটাতে দেখেন স্যার, ওইটাতে বললাম, ওইটাতে বললাম আমি। ওই যে যেটা কালারিং করছেন না, তার উপরে এই লাইনটা। পড়েন, লাইনে কি আছে আপনি পড়েন। ও, লাইনে ছিল যে হচ্ছে পারিবারিক অধ্যাদেশ আদালত 1985 এর 5 ধারা অনুসারে পারিবারিক আদালত কর্তৃক বিচার্য, সেহেতু মোকদ্দমাটি পারিবারিক আদালতে দায়ের করতে হবে। অধস্তন আদালত আবেদনটি মঞ্জুর করে আর্জিটি প্রত্যাখ্যান করে দিয়েছিল, আর্জিটা। হ্যাঁ হ্যাঁ। তা হ্যাঁ, আমার কথাটা ছিল প্রত্যাখ্যান না করতে আর্জিটি ফেরত দিতে পারতো, এইটা স্যার। আর্জি কেন ফেরত দিবে? ওই আপনি ভুল কি আর্জি আদালতে মামলা ভুল আদালতে ভুল করছে ধন্যবাদ। শুনেন, আর্জি ফেরত কেন দেয় জানেন? আর্জি ফেরত যদি ভুল আদালতে মামলাটা দায়ের করে, হ্যাঁ, তাহলে ভুল আদালতে ভুল আদালতে মামলা করলে আর্জি ফেরত দেয়। এখতিয়ার কয়টা সেই জিনিস এখনো পড়ি নাই। আর্জি ফেরত দেয় যদি আপনার আঞ্চলিক এখতিয়ার ভুল হয়, যদি আর্থিক এখতিয়ার ভুল হয়। ও আচ্ছা আঞ্চলিক আচ্ছা। এখতিয়ার ভুল হলে, আর্থিক এখতিয়ার ভুল হলে দেয় আর্জি ফেরত। আর যখন আপনার বিষয়গত এখতিয়ার ভুল হয় তখন আর্জি ফেরত দেয় না, তখন আর্জি খারিজ করে। ওই জিনিস, ওই প্রশ্ন আমরা এখনো যাইনি, ধৈর্য ধরে থাকেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমাদের একটু বিরতি, এরপরে আবার শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসি। হ্যাঁ বলেন। 30 মার্কের যে কয়েক ঘন্টাতেই দেওয়ানি, এগুলো পড়ে আসবেন। দেখেন, আমরা 7-এর গতে চলে আসি। 7-এর গ, কখন আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা যায়? অ্যাপিলেট বা রিভিশন আদালত এই সংক্রান্ত কোন আপিল গ্রহণ করতে পারে কি? আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি মানে আপনি আদালতে এসে বললেন যে এই মামলা এই কোর্টে হবে না, বাদী যে মামলা দায়ের করছে এই মামলা এই কোর্টে হবে না, এই মামলা হবে হলো অন্য কোর্টে। এই এখতিয়ার বিষয়ে আপত্তি আপনি কখন দিতে পারেন? এ হলো এক। আর দ্বিতীয় হলো, আপিল বা রিভিশন আদালতে এই বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করতে পারে কিনা। আপিল বা রিভিশন আদালত এই বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করতে পারে কিনা। তো দেখেন, আমরা সরাসরি উত্তরে চলে আসি যে যখন আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা যায়। দেওয়ানি আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 21 ধারায় আলোচনা করছে। কত ধারায়? 21 ধারা। 21 ধারা মকদ্দমা দায়েরের আন্ডারলাইন করেন স্থান সম্পর্কিত এখতিয়ার তথা আঞ্চলিক এখতিয়ার এবং বল দিবেন আর্থিক এখতিয়ার বিষয়ে আপত্তি নিয়ে আলোচনা করেছে। তাহলে আপনি 21 ধারায় কয়টা বিষয়ে আপত্তি করতে পারবেন? আঞ্চলিক এখতিয়ার আর একটা কি আর্থিক। আঞ্চলিক এখতিয়ার মানে হলো যে এই মামলা গোপালগঞ্জ হবে না, এই মামলা হবে নড়াইল, এটা হলো আঞ্চলিক এখতিয়ার। আর আর্থিক এখতিয়ার এটা সিভিল জজের কাছে হবে না, এটা হবে সিনিয়র সিভিল জজের কাছে। এই আপত্তিটা করতে পারবেন কত ধারায়? 21 ধারায়। দেওয়ানি কার্যবিধির 21 ধারা অনুসারে যে আদালতে আন্ডারলাইন করেন প্রথম মকদ্দমা দায়ের করা হয় সেই বিচারিক আদালতে, তাহলে এই আপত্তিটা দিতে হবে কোথায়? বিচারিক আদালতে। কোথায়? বিচারিক আদালতে। এবং আন্ডারলাইন করেন প্রথম সম্ভাব্য সুযোগে, একটা আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি। প্রথম সম্ভাব্য সুযোগে মানে যত দ্রুত পারা যায়, বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে আদালতের এখতিয়ার সম্পর্কিত কোনো আপত্তি উত্থাপন করা যায়। কতগুলো জিনিস শিখলাম দেখেন। এখতিয়ার সম্পর্কে আপত্তি কত দাঁড়ায়? 21 ধারায়। এখতিয়ার সম্পর্কে আপত্তি করবে কোন আদালতে? যে আদালতে মামলা বিচারাধীন আছে সে আদালতে। কখন করবে? প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচারিত বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। কোন কোন এখতিয়ার? আর্থিক এখতিয়ার আর আঞ্চলিক, নাকি? এখন এখানে একটু লিখে রাখেন ব্র্যাকেটে, বাদী বা বিবাদী। মানে আপত্তিটা করতে পারে কে? বাদী বা বিবাদী। একটু মজার বিষয় শুনেন। এই যে 21 ধারায়, এই 21 ধারায় অবজেকশন অ্যাজ টু জুরিসডিকশন আর কি, এখতিয়ার বিষয়ে আপত্তিটা কে দিতে পারে? বাদীও পারে, বিবাদীও পারে। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার
মামলা তো বাদী করলো, তাহলে বাদী কেন আপত্তি দিবে? এই প্রশ্ন আছে না, যে বাদী তো মামলা করছে, তাহলে আবার বাদী কেন আপত্তি দিবে? বিবাদী দিবে, এটা যৌক্তিক। কারণ বাদী মামলা করছে, বিবাদী এসে বলতেছে এই মামলা অমুক জায়গা হবে, কিন্তু বাদী মামলা করছে, বাদী কেন আপত্তি দিবে? এই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তর হলো, একটা মামলায় একাধিক বাদী থাকতে পারে ভাই। ধরেন একজন বাদী আরিফ সাহেব মামলা করছে, এখন আর একজন বাদী এসে ওই মামলায় পক্ষভুক্তর আবেদন করছে, পক্ষভুক্ত হয়ে বলতেছে যে ইওর অনার, এই মামলা, এই বাদী যে এই জায়গা করছে, এই মামলা এই জায়গা হবে না, এই মামলা হবে কোথায়? অন্য জায়গা। বুঝেন কিনা? তাহলে বাদীও এখতিয়ার বিষয় কি আপত্তি করতে, সেম বাদী না, যদি একাধিক বাদী থাকে অন্য বাদী। বুঝতে পারছেন? আর বিবাদী তো পারেই। এখন হ্যালো, কথা শুনতে পাচ্ছেন কিনা? যারা আছেন কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান, অনলাইনের ভাই বোনেরা। হ্যালো। পাচ্ছি স্যার, পাচ্ছি। ওকে, স্যার পাচ্ছি স্যার। ল্যাগিং হলে বলেন, মানে সমস্যা, শুনতে সমস্যা হলে জানাই, বেঁধে বেঁধে গেলে জানাই। আচ্ছা, এখন আমরা তো 21 জায়গায় পড়লাম যে এক্টের আপত্তিটা কোন আদালতে দিতে হবে? বিচারিক আদালতে, নাকি? এখন আপিল বা রিভিশন আদালতে কি আপত্তি দেওয়া যাবে কিনা? আমরা তো শুনলাম যে বিচারিক আদালতে দেওয়া যাবে। একটা মামলা আপিল বা রিভিশন আদালতে কখন যায়? যখন বিচার শেষ হয়ে যায়। এখন আপিল বা রিভিশন আদালতে এই কথা কি আবার বলা যাবে কিনা? প্রথম উত্তর হলো না। আপনার বলতে হবে কোথায়? বিচারিক আদালতে। বিচারিক আদালতে যদি না বলেন, আপিল বা রিভিশন আদালতে গিয়ে বলা যাবে না। তবে যদি বিচারিক আদালতে বলেন, তখন আবার আপিল বা রিভিশন আদালতে কি বলা যাবে। কিন্তু আপিল বা রিভিশন আদালত দেখবে যে এই আপত্তিটা কি আপনি বিচারিক আদালতে তুলছিলেন কিনা। যদি বিচারিক আদালতে টোটালি আপনি না তুলেন, তাহলে আপিল বা রিভিশন আদালত আপনার এখতিয়ার সম্পর্কে কোনো কথা শুনবে না। কারণ আপিল বা রিভিশন আদালত বলবে, তোমার তো এই আপত্তি তোলার কথা ছিল সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। তখন তুমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাইছো, আর এখন মামলা হেরে গেছো, এখন এসে আবার তাল ভানা করতেছো যে এখতিয়ার সম্পর্কে আপত্তি। বুঝছেন? তাহলে উত্তর হলো, আপিল বা রিভিশন আদালতে এখতিয়ার সম্পর্কে আপত্তি করা যায়, আবার কি যায় না। একটু পড়ি দেখেন। বিচারিক আদালতে এখতিয়ার বিষয়ে কোনো আপত্তি করা না হলে আপিল বা রিভিশন আদালত এখতিয়ার বিষয়ে সাধারণ কোনো আপত্তি গ্রহণ করবে না। কিন্তু আন্ডারলাইন করবেন, ন্যায় বিচার বিঘ্নিত হলে। কি হলে? ন্যায় বিচার বিঘ্নিত হলে, অর্থাৎ ন্যায় বিচারের স্বার্থে আপিল বা রিভিশনের সময় আদালতে এখতিয়ার সম্পর্কে আপত্তি গ্রহণ করতে পারে। সুতরাং আঞ্চলিক এখতিয়ার বা আর্থিক এখতিয়ার সম্পর্কিত আপত্তি আপিল বা রিভিশন আদালত গ্রহণ করতে পারে, যদি নিম্নলিখিত গোল দিবেন। 3টি শর্ত পূরণ হয়। কয়টা? 3টি। কি কি দেখেন? যে আদালতে প্রথম মকদ্দমা করা হয় সে আদালতে এখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা হয়েছে। এরপরে দেখেন, প্রথম সম্ভাব্য সুযোগে বা যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়েছিল সেই সময় বা তৎপূর্বে এমন আপত্তি উত্থাপন করা হয়েছিল। মানে অবশ্যই যে আদালতে মামলা করছেন সেই আদালতে আপত্তি করতে হবে, এবং আপত্তিটা করতে হবে কোথায়? প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আর 3 নাম্বার, যে ক্ষেত্রে এখতিয়ার বিষয়ে আপত্তি গ্রহণ না করলে ন্যায় বিচারের উদ্দেশ্য কি হতে পারে? যে ক্ষেত্রে এখতিয়ার বিষয়ে আপত্তি গ্রহণ না করলে ন্যায় বিচারের উদ্দেশ্যে ব্যর্থ হতে পারে। আচ্ছা, আপনাদের পরীক্ষাটা মঙ্গলবারে না বৃহস্পতিবার 3:30, বৃহস্পতিবার। বুঝছেন? বৃহস্পতিবার 3:30, খেয়াল করেন। এই জায়গায় এই মুহূর্তে 4 আর 3, 4 আর 4 8, 8 আর 4 12 জন আছে। 12 জন, জি। এই 12 জন যেন অ্যাটলিস্ট থাকেন, পরীক্ষার ভয় থেকে বাদ দিয়েন না। আপনার পরীক্ষায় পাশের রিটেন পরীক্ষা, ধরেন আমরা এই যে প্রতিটা ক্লাস গুরুত্বপূর্ণ, ছোট 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 করে জড়ো জড়ো করতে করতে একসময় আপনার বড় প্রস্তুতি হয়ে যাবে। এই পরীক্ষা যদি আপনারা না দেন, এই পরীক্ষা না দিলে আপনার এই প্রস্তুতি স্বয়ং সম্পূর্ণ হবে না। তো দণ্ডবিধির পরীক্ষা আমি নিশ্চিত নাই, যায় যে নগদে পড়ছি সেই জিনিসের পরীক্ষা। দেওয়ানি কার্যবিধির 1 2 4 7, 1 2 4 7 এবং 50 মার্কেরই। দেখেন তো, তাহলে আমরা যেটা জানলাম, এখতিয়ার সম্পর্কে আপত্তি কত ধারায় আছে ভাই? 21 ধারায়। কে করতে পারে? বাদী বিবাদী উভয়। কখন করে? সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয়ে নির্ধারণের সময় করবে। কোন আদালতে? বিচারিক আদালতে। কি কি বিষয় আপত্তি? আঞ্চলিক এখতিয়ার আর আর্থিক এখতিয়ার, নাকি? এবং
আপিল বা রিভিশন আদালতে আপত্তি করতে পারবে? পারবে আবার পারবে না, পারবে আবার পারবে না। আপিল আদালত যদি দেখে প্রথম আদালতে আবেদন করছিলেন এবং যথাযথ সময় করছিলেন, আর একটা হলো ন্যায় বিচারের। ধন্যবাদ। 8-এর ঘ নাম্বারটা দেখেন। জি 7-এর ঘ হবে। জি ধন্যবাদ। এখানে 8-এর ঘ হয়ে গেছে, 7-এর ঘ লেখেন। পাইছেন? স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোন আদালতে মামলা দায়ের করতে হবে? এটা অ্যাকচুয়ালি আমার এই দেখেন, স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা যে আদালতে দায়ের করতে হবে, আঞ্চলিক এখতিয়ার আলোচনা করতে হবে। আঞ্চলিক এখতিয়ার মানে হলো 16 থেকে 20। এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আপনাকে আলোচনা করতে হবে কত ধারা? 16 থেকে 20 ধারা। এই 16 থেকে 20 ধারা একেবারে এক এক লাইনে বলে দেন তো আশরাফুল। জি। হুম। শোনা যায় না। দাঁড়ান দাঁড়ান, আপনার একটু মাইক্রোফোন দেই, ভারত একটু শুনতে থাকতে, দাঁড়ান। আশরাফুল বলেন। স্যার এই জায়গায় আঞ্চলিক এখতিয়ার হলো স্যার 16 ধারা থেকে 20 ধারা পর্যন্ত আলোচনা করতে হবে স্যার। 16 ধারায় বলছে স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত থাকবে সেই আদালতের মামলা দাখিল করতে হবে। 16 ধারায় 3টা বিষয় আলোচনা করা হয়েছে। আচ্ছা। একটা হচ্ছে স্যার যেখানে সম্পত্তি সেখানে মামলা করতে হবে, অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা সেই আদালতে করতে হবে। আর একটা হলো রিডেমশন অথবা ফরক্লোজার যে মামলা, ওই মামলা 16 ধারায় করতে হবে। 17 ধারাতে বলছে কি, যদি একটা সম্পত্তি 2টা এখতিয়ারের ভিতরে থাকে, 2টা আদালতের, তাহলে আমি যে কোনো একটা আদালতে মামলা করতে পারবো। আর 18তে বলছে একটা সম্পত্তি অনির্দিষ্ট, মানে মানে জানি না ওই সম্পত্তিটা কোন কোন আদালতের ভিতরে আছে, সীমানা নির্ধারণ করতে পারছে না, সেই ক্ষেত্রে আমার ওই যে আদালতে থাকুক না কেন সন্দেহ আছে সেই আদালতে মামলা করব। এই জায়গায় সম্পত্তি কতটুকু অংশ আছে এটা আমার বিষয় না স্যার। এরপরে আমি 19, কোন ব্যক্তি বা কোনো বস্তু যদি ক্ষতি দাবি করা হয়, তো সেই ক্ষেত্রে আমার 19 ধারা মামলা করতে হবে। এই ক্ষেত্রে দেখতে হবে সম্পত্তি বা ঘটনা কোথায় ঘটছে এবং বিবাদী কোথায় বসবাস করে, এই বিষয় দেখতে হবে। দারুন। আর 20 ধারা বলছে হলো কি, যে ক্ষেত্রে অন্যান্য মামলাগুলো করতে হবে, যে 16 থেকে 19 ধারার কোনোটাই পড়তেছে না, সেই ক্ষেত্রে আমার 20 ধারা আলোচনা করতে হবে। জি, এটা এটা কোথায় করতে হবে স্যার? এটাও করতে হবে হলো, বলতে বুঝি নাই স্যার। মানে 20 ধারার মামলাটা কোথায় করবে? মামলা এই ক্ষেত্রে 19 ধারার মতো মামলা ঘটনা যেখানে ঘটনা ঘটবে যেখানে সেখানে, ঘটে, অথবা বিবাদী যেখানে বসবাস করে বা লাভজনক কাজ করে, জি। এই সেখানে মামলা করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাহলে ভারতী শুনছেন? জি স্যার, জি স্যার, জি। মুখস্থ হয়েছে তাহলে স্যার। এখানে আমরা এই যে 8 ওনারে দিয়ে প্রশ্নটা করলাম কেন, 8-এর ঘতে উত্তর হবে এতটুকু, এই 16 থেকে 20। আমরা চলে আসি 7-এর উমা বা শেষ প্রশ্নটায়। এটা যদি আমরা একটু আপনাদের কাছে একেবারে প্রথম যে প্রশ্ন আছে ওই জায়গা চলে যাই, এই জায়গা না পড়ে প্রথমে প্রশ্নে আসি। একেবারে প্রথমে যে 7 নাম্বার প্রশ্ন পড়ছিলাম না, ওই জায়গায় তো সবগুলো প্রশ্ন আছে, দেখেন 39 নাম্বার পেজে পেয়েছেন, 39 নাম্বার পেজ 39। উমা, পলাশ একজন রোগী যিনি নোয়াখালী জেলার বাসিন্দা। এইটুক দেখেন, পলাশ একজন কি রোগী, তার বাসা কোথায়? নোয়াখালী। মনে রাখেন, চট্টগ্রামে কর্মরত ডাক্তার কুইনের প্রেসক্রিপশন অনুসারে চট্টগ্রামে অবস্থিত রাজুর দোকান হতে পলাশ কিছু ঔষধ কিনেছিল। আবার বলি, পলাশের বাড়ি কোথায়? নোয়াখালী। ডাক্তার দেখাইছে কোথায়? চট্টগ্রাম, কারণ নোয়াখালীর কাছাকাছি চট্টগ্রাম। ডাক্তারের নাম কি? কুইন। আর ওষুধ কিনছে কোন দোকান থেকে? চট্টগ্রাম থেকেই কিনছে। কার কাছ থেকে? রাজুর দোকান। এইটুকু বুঝছেন না ভাই? জি।
ওই ঔষধগুলো সেবনের পর পলাশ লক্ষ্মীপুরে মারা যায়। মানে যে ঔষধগুলো সে কিনেছিল কোথা থেকে, চট্টগ্রাম থেকে, সেইগুলো তিনি সেবন করার পরে তিনি মারা গেছেন কোথায়, লক্ষ্মীপুরে। আমরা অলরেডি 3 জেলা পাইছি, পলাশের বাড়ি নোয়াখালী, ডাক্তার দেখাইছে, ওষুধ কিনছে চট্টগ্রাম, মারা গেছে কোথায়, লক্ষ্মীপুর। ঢাকার একজন ফার্মাসিস্ট মৃত পলাশের ছেলেকে জানায় যে কুষ্টিয়ার বাসিন্দা তাইজুলের সরবরাহকৃত উপকরণ দিয়ে স্বপনের মালিকানাধীন ঢাকাস্থ একটি কারখানায় ঔষধগুলো তৈরি হয়েছিল এবং সেগুলো ভেজাল ছিল। কোন জায়গার ফার্মাসিস্ট? ঢাকার। এই জায়গা ফার্মাসিস্ট কোন জায়গার এটা আমার জানার দরকার নাই, উনি বলছে ঢাকার ফার্মাসিস্ট পলাশের ছেলেরে জানাইছে যে কুষ্টিয়ায় একজন বাড়ি তাইজুল, সে সরবরাহ করছে, আর ওই সরবরাহকৃত উপকরণ দিয়ে স্বপনের মালিকানাধীন ঢাকাস্থ কারখানায় ওই ঔষধ তৈরি হয়েছে, ভেজাল ঔষধ। তাহলে ভেজাল ওষুধ তৈরি হয়েছে ঢাকা, কিন্তু যারা তৈরি করছে একজনের বাড়ি কোথায়, কুষ্টিয়া। আবার বলি শুনেন, পলাশের বাড়ি কোথায়, নোয়াখালী, ডাক্তার দেখাইছে ওষুধ কিনছে কোথায়, চট্টগ্রাম, মারা গেছে কোথায়, লক্ষ্মীপুর। ঢাকার ফার্মাসিস্ট ওনারা জানাইছে কুষ্টিয়ার একজন লোক ভেজাল উপকরণ সরবরাহ করছে, যে ওষুধ তৈরি হয়েছে কোথায়, ঢাকায়, নাকি স্বপনের মালিকানাধীন ভবনে। মৃতের ছেলে মামলা করতে চায়, মৃতের ছেলে মানে কার ছেলে, পলাশের ছেলে। আপনি অ্যাডভোকেট, আপনার কাছে আসছে, এক্ষেত্রে কোন আদালতে কার বিরুদ্ধে এবং কি ধরনের মামলা করা যাবে, আপনার উত্তরের যৌক্তিকতা নিরূপণ করুন। অনেক বড় প্রশ্ন, আপনারা অনেক সময় ভয় পান যে আমি এটা কি, অ্যাকচুয়ালি উত্তর খুব সহজ। আমি এইভাবে চিন্তা করেন যে প্রথমে আমরা এইভাবে ব্যাখ্যা করি, পলাশের বাড়ি নোয়াখালী, এ জায়গা যে মারা গেছে তার বাড়ি কোন জায়গা তা আমার দেখার দরকার নাই, নোয়াখালীতে মামলাটা হচ্ছে না, বুঝছেন? আচ্ছা, এখন আমি এই জায়গায় আগে আমার সিদ্ধান্ত নিতে হবে আমি কি মামলা করব। আমার পলাশের ছেলের বাবা, পলাশের বাবা মানে পলাশ মারা গেছে, তাহলে তার ছেলে মামলা করবে ক্ষতিপূরণ, ব্যক্তির ক্ষতিপূরণ, মানে যে মারা গেছে, মারা গেছে। এখন অনেক কালকে একজন প্রশ্ন করেছেন, স্যার এই মারা যাওয়াতে বা ফৌজদারি মামলা না হয়ে দেওয়ানি মামলা কেন হলো? ভাই ফৌজদারি মামলা তো হবেই, আপনি তো মার্ডার কেস তার নামে করবেনই, সেটা কত ধারা 302 দণ্ডবিধি, সাথে দেওয়ানি মামলা করব, তো আমি তার কাছে কি চাই, ক্ষতিপূরণ চাই। পলাশের ছেলে মামলা করবে যে আমার বাবা যে ভেজাল ওষুধ খেয়ে মারা গেল, আমি কি চাই, ক্ষতিপূরণ চাই, বুঝেন? এখন আমরা জানি ব্যক্তির ক্ষতিপূরণ আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হয় কত ধারায়, 19 ধারায়। ওখানে কি বলছে, ঘটনা যেখানে ঘটে, কারণ উদ্ভব যেখানে ঘটছে, আর বিবাদী যেখানে কি বসবাস করে বা লাভজনক কাজ করে সেই জায়গায়। এখন নোয়াখালী জেলায় কিন্তু কোনো কিছু ঘটে নাই। চট্টগ্রামে ডাক্তার কুইনের প্রেসক্রিপশন অনুসারে এই ফ্যাক্ট পড়ে আমরা যেটা বুঝছি, যে ডাক্তারের কোনো দোষ নাই, ডাক্তার তো ঔষধ ঠিক লেখছে, কিন্তু ঔষধ দিছে কি, ভেজাল। যদি এরকম হতো যে ডাক্তার ভুল ওষুধ দিছে, তাহলে আমরা ডাক্তারও কি করতাম, বিবাদী করতাম, বুঝেন কিনা? তাহলে যেহেতু আমি ওষুধটা কিনছি কোথা থেকে, রাজুর দোকান হতে, তাহলে জায়গা রাজু বিবাদী এক, এবং ওষুধ চট্টগ্রাম থেকে কিনছি, তাহলে যে আমার কারণ উদ্ভবের একটা কি জায়গা, বুঝছেন কিনা? ঔষধগুলো সেবন করে মারা যায়, তাহলে কারণ আংশিক উদ্ভব হয়েছে কোথায়, চট্টগ্রাম, আর আংশিক হয়েছে কোথায়, লক্ষ্মীপুরে, বুঝেন কিনা? তাহলে চট্টগ্রামে মামলা করা যাবে, লক্ষ্মীপুরেও করা যাবে, বুঝেন কিনা? ওকে। ঢাকার ফার্মাসিস্ট মৃত পলাশকে জানায় যে কুষ্টিয়ার বাসিন্দা, কুষ্টিয়ার তাইজুলের সরবরাহকৃত উপকরণ দিয়ে ঢাকার মেলাকার ঢাকাস্থ একটি কারখানা ওষুধ তৈরি হয়েছিল। এই যে কারণ আর একটা উদ্ভব হয়েছে, ভেজাল ওষুধ তৈরি হয়েছে কোথায়, ঢাকায়, ঢাকায়। তাহলে মামলা ঢাকায় করা যাবে, কার কারখানায়, স্বপন, স্বপন বিবাদী, আর কুষ্টিয়াও বিবাদী, কুষ্টিয়ার যে তাইজুলও বিবাদী। আর তাইজুল বিবাদী কেন, কারণ সে তো উপকরণ সরবরাহ করছে, তার বাড়ি কোথায়, কুষ্টিয়া, তাহলে কুষ্টিয়া মামলা করা যাবে। আবার ঢাকায় ভেজাল ওষুধ তৈরি করছে কি, ঢাকায় মামলা করা যাবে। তাহলে চট্টগ্রামে যাবে, নোয়াখালী নাই রতিন সাহেব, চট্টগ্রামে যাবে, লক্ষ্মীপুর যাবে, কুষ্টিয়ায় যাবে, ঢাকায় যাবে। বিবাদী কে কে হবে, রাজু হবে,
তাইজুল হবে, আর কি হবে? স্বপন হবে। জি, মিতের ছেলে, আগে শেষ করি তারপর প্রশ্ন করেন ভাই, শেষ করতে দেন। মিতের ছেলে, আমি প্রশ্ন করব আপনাদের যে কার কি প্রশ্ন আছে, আগে আমি শেষ করতে দেন। মিতের ছেলে মামলা করতে চায়, এক্ষেত্রে কোন আদালতে কার বিরুদ্ধে কি ধরনের মামলা করা যাবে? আপনার উত্তরের যথার্থ যৌক্তিকতা নিরূপণ করুন। এখন আমরা এই যে প্রশ্নটা পড়ছি, এই প্রশ্নটা তাহলে আমি আপনাদের ভেঙে ভেঙে বোঝাইলাম, আমরা তো উত্তর আলাদা পড়বই ওখানে নিচে। এখন এই প্রশ্ন আমরা যারা নতুন আসছেন আমাদের মাঝে এই মুহূর্তে, তারা এইগুলার বলে ফ্যাক্ট বেসড কোশ্চেন, মানে সমস্যামূলক প্রশ্ন, এগুলোর উত্তর আমি কিভাবে করব? এখানে ঘটনার বর্ণনা লিখতে হয়। প্রশ্নে যা জানতে চাইছে তার আগের লাইন পর্যন্ত ঘটনার বর্ণনা, তার মানে এই জায়গায় ঘটনার বর্ণনা কি হবে জানেন? পলাশ একজন রোগী থেকে শুরু করে ওই যে মিতার ছেলে মামলা করতে চাই, মিতার ছেলে মামলা করতে চাই, এই পর্যন্ত কি হবে? ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে যে এক্ষেত্রে কোন আদালতে কার বিরুদ্ধে কি ধরনের মামলা করা যাবে তা আলোচনা করতে হবে। বুঝছেন? আলোচনা করো না, কি হবে? আলোচনা করতে হবে। এইটুকু হলো বিচার্য বিষয়। তারপরে আমি চলে যাব কোথায়? আইনগত পর্যালোচনা। আগে 19 ধারা ব্যাখ্যা করব বা যা যা আছে এগুলো ব্যাখ্যা করব, আইনগত পর্যালোচনা, এবং সবশেষে সিদ্ধান্তে গিয়ে বলবো যে অমুক অমুক অমুকের বিরুদ্ধে এই মামলা করা যাবে। তাহলে সমস্যামূলক প্রশ্নের কয়টা অংশ? 4টা। ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা, সিদ্ধান্ত। এবার আমরা উত্তরে আসেন। তখন আপনার প্রশ্ন নিব, একটু ধৈর্য ধারণ করেন, আগে শেষ করি এটা, আপনাদের সময় দিব, যা যা প্রশ্ন মনে রাখেন। ভাই ঘটনার বর্ণনা, পলাশ একজন রোগী, বিস্তারিত আর না পড়লাম, লাস্টে ওই যে ভেজাল ছিল আর মামলা করতে চাই, এটা লিখলেও হবে। মামলা করতে চাই, বিচার্য বিষয়, উল্লেখিত ঘটনায় মৃত পলাশের ছেলে কোন আদালতে কার বিরুদ্ধে কি ধরনের মামলা করবে সেটা কি করতে হবে? আলোচনা করতে হবে। আমরা চলে এসে আইনানুগ পর্যালোচনা। এক্ষেত্রে মৃত পলাশের ছেলে কর্তৃক ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যাবে। দেখছেন? মৃতের ছেলে দোকানদার রাজু, উপকরণ সরবরাহকারী তাইজুল, কারখানার মালিক স্বপনের বিরুদ্ধে মামলা করতে পারবে। বুঝেন কিনা? এবং মামলাটি লক্ষ্মীপুর বা চট্টগ্রাম বা কুষ্টিয়া বা ঢাকায় দায়ের করা যাবে। এখানে এখতিয়ার নির্ধারণ করতে দেওয়ানি কার্যবিধির 19 ধারা প্রযোজ্য হবে। দেওয়ানি কার্যবিধির 19 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি যদি এক আদালতের আঞ্চলিক সীমানায় ক্ষতি সাধিত হয় এবং বিবাদী অন্য আদালতের এখতিয়ারাধীন সীমানায় বসবাস করে বা ব্যবসা করে বা ব্যক্তিগত কোনো লাভজনক কাজ করে, সেক্ষেত্রে বাদীর ইচ্ছাক্রমে উক্ত আদালত সমূহের যে কোনো একটিতে মোকদ্দমা দায়ের করা যেতে পারে। সুতরাং মৃত পলাশের ছেলে কর্তৃক ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যাবে কোথায়? দেখেন, লক্ষ্মীপুর আদালতে, যেহেতু পলাশ লক্ষ্মীপুরে কি মারা গেছে এবং লক্ষ্মীপুরে কারণ উদ্ভব হয়েছে। চট্টগ্রাম আদালতে, যেহেতু বিবাদী রাজু কোথায় ব্যবসা করে? চট্টগ্রামে। কুষ্টিয়া আদালতে, যেহেতু বিবাদী তাইজুল কোথায়? কুষ্টিয়া কি করে? বসবাস করে। বা ঢাকার আদালতে, যেহেতু বিবাদী স্বপন ঢাকায় ব্যবসা করে। সুতরাং মৃত পলাশের ছেলে লক্ষ্মীপুর, যেহেতু মামলার কারণ উদ্ভব হয়েছে লক্ষ্মীপুরে, অ্যাকচুয়ালি কারণ উদ্ভব চট্টগ্রামেও হয়েছে, বা চট্টগ্রামে বা কুষ্টিয়ায় বা ঢাকার যে কোনো আদালতে বিবাদী রাজু, তাইজুল বা স্বপনের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে আমি বিস্তারিত আলোচনা করবো আইনানুগ পর্যালোচনায়, আর সিদ্ধান্ত আলোচনা করব সিদ্ধান্ত এক কথায়। এইবার বলেন তপন প্লিজ। তপন, স্যার হ্যাঁ বলেন। স্যার এটা তো স্যার মার্ডার মামলা হবে না স্যার? নিতে হবে, দেওয়া নিতে হবে না। স্যার এই শুনেন, এই তপন, মার্ডার মামলাও হবে। এখন প্রশ্ন কি, এই জায়গায় এটা লিখতে চাই তাই? এই শুনেন, জি এই স্যার। আপনার উদাহরণ দিই, শুনেন। আপনার সাবজেক্ট এই জায়গায় সলিউশন চাইছে দেওয়া নিতে, আপনি ডাক্তার দেখাচ্ছেন হোমিওপ্যাথির কাছে, ওই জায়গায় যাইতে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট চাইলে কি হবে না? আমার এই রোগের হোমিওপ্যাথির কি ওষুধ আছে তাই লাগবে। বুঝেন কিনা? অ্যালোপ্যাথি তো আছেই ট্রিটমেন্ট, সেটা তো অ্যালোপ্যাথি ডাক্তারের বিষয়। আপনার এই জায়গা লিখতেছেন, আমরা পড়তেছি কি দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি অনুসারে কি সলিউশন আছে সেটা আমার কাছে জানতে চাইছে। আপনার কাছে তো ফৌজদারি কার্যবিধি অনুসারে চাই নাই। বুঝছেন? কত উদাহরণ দিব আর? ঢুকছেন দোকানে,
বুঝছি মিষ্টির দোকানে দই আছে, মিষ্টি আছে, রসমালাই আছে, অন্যান্য কিছু আছে। ওই জায়গায় যাই যদি বলেন আমি বিরিয়ানি খাবো, ওই জায়গায় পাবেন না। তা ওই জায়গায় যা আছে আপনার কি তাই খাইতে হবে, বুঝেন জি কিনা? স্যার, বুঝেছি বুঝছি স্যার। তখন আরেকটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলেন বলেন বলেন। স্যার আরেকটা প্রশ্ন হলো স্যার, পলাশ হলো স্যার নোয়াখালী জেলার বাসিন্দা, তাহলে নোয়াখালী জেলায় করা যাবে না স্যার মামলাটা কেন? নোয়াখালী করা যাবে না, কেন করা যাবে না আমি ভারতীর কাছে জিজ্ঞেস করি। ভারতী, আপনি উত্তর দেন, নোয়াখালী কেন করা যাবে না? স্যার ওই যেখানে কারণ উদ্ভব হয়েছে স্যার ওখানেই তো করতে হবে। যেখানে কারণ উদ্ভব হয়েছে আর যেখানে আসামি বা বিবাদী বাস করে। নোয়াখালী জি জেলায় জি। কি কারণ উদ্ভব হয়েছে? বাদীর বাড়ি নোয়াখালী, নোয়াখালী তো কারণ উদ্ভব হয় না। কারণ উদ্ভব হয়েছে চট্টগ্রামে, লক্ষ্মীপুরে, আর বিবাদী বাস করে হ্যাঁ, অমুক অমুক। আপনি তো তাহলে মাহমুদ সাহেব জায়গা। 19 ধারায় নাই। 19 ধারায় বলছে যে জায়গায় কারণ উদ্ভব হয়েছে আর যে জায়গা বিবাদী বাস করে, জি, এই জায়গা বসবাস করে বা ব্যবসা কোথায় করতে। বুঝছেন মাহমুদ সাহেব? জি স্যার। কালকের হ্যাঁ, গতকালকের ক্লাসটা দেখবেন। গতকালকের ক্লাসটা বোধহয় মাহমুদ সাহেব ছিলেন না, এই কারণে এই প্রশ্ন করছেন। গতকালকের ক্লাসটা করবেন। আমি আজকেও বলছি যে 19 আর 20 অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, ব্যক্তির ক্ষতিপূরণ বা অন্যান্য মামলা যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে, আর যেখানে বিবাদী বাস করে সেখানে বা ব্যবসা করে সেখানে। এই জায়গা বাদীর বাড়ি কোথায় এটা কিন্তু দেওয়ানি মামলার না। ক্ষেত্রে বাদীর বাড়ি কোন জায়গা এই জায়গা কোনো বিষয় না। আবার সহজ কথা বলি, স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায়, অস্থাবর সম্পত্তি হইলে আপনার ঘটনা যেখানে ঘটছে বা বিবাদী জায়গা বাস করে, বাদী মামলার জায়গায় কখনোই কোনো মামলা হবে না। এখন না। বাদীর জায়গার ক্ষেত্রে মামলা হবে সেটা দেওয়ানি মামলা না, দেওয়ানি নেচারের, ধরেন ভরণ পোষণের মামলা, বিবাহ বিচ্ছেদের মামলা, এগুলো ওই নারী যে জায়গায় বসবাস করে সেই জায়গার আদালতে দায়ের করতে পারে। বাট সেটা তো আমাদের এই জায়গার 16 থেকে 20-এর বিষয়বস্তু না। বুঝছেন মাহমুদ সাহেব? জি স্যার। একটা কথা বলি, সেটা হলো স্যার যখন বলে আমরা কেউ যেন কথা না বলি, কারণ এখানে সবাই মনোযোগ আছে। আপনাদের কাছে অনুরোধ, আমি যখন পড়াচ্ছি ওই মুহূর্তে প্রশ্ন করবেন না। আমি কিন্তু পড়ানোর শেষে আপনাদের বলি যে কার কি প্রশ্ন আছে, ওই সময় আপনার প্রশ্নটা মনে আসলে ওই প্রশ্নটা লিখে রাখবেন। কারণ এমন হতে পারে যে আপনি যে প্রশ্নটা করবেন, আমি যে কথাগুলো বলতেছি এর মধ্যেই প্রশ্নের উত্তরটা আছে। আর আপনারা যে প্রশ্ন 2 দিন পরে করবেন, আমি কিন্তু পড়ানো শেষে আমি নিজেই বলি যে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন এই কথা, যে এটা এই জিনিসটা আপনাদের মাথায় আসবে আরো পরে, সেই জিনিসটা আমি পড়ানোর সময়ই বলে যাচ্ছি। সো ঠিক আছে, ধন্যবাদ। দেখেন আমাদের আগামীকাল ক্লাস আছে, মঙ্গলবারও ক্লাস আছে, আর বৃহস্পতিবার আপনাদের দেওয়ানি কার্যবিধির 4টা প্রশ্ন নিয়ে পরীক্ষা, 50 মার্কের। কি কি 4টা কি কি? 1, 2, 4, 7, 4টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কপাল ভালো থাকলে এই জায়গা থেকে প্রশ্ন চলে আসতে পারে। 1, 2, 4, 7, 1, 2, 4, 7 ভালোভাবে পড়ে আসবেন, সবার পার্টিসিপেশন চাই। স্যার সাথে ঘ নিয়ে একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ শিওর, সিরাজুল হক সাহেব বলেন। স্যার এখানে প্রশ্নে আছে স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা। তো যেহেতু আমাদের পরীক্ষার সময় কম থাকে, তো আমরা জানি 16, 17 এবং 18 হলো স্থাবর সম্পত্তি। সেখানে কি 19 ধারা কি ম্যান্ডেটরি দিতেই হবে নাকি স্যার সময় স্বল্পতা থাকলে এটা বাদ দেওয়া যাবে? 19-20 দরকার নাই, 19-20 দরকার নাই, বাট যদি সময় থাকে বলবেন যে এছাড়াও 19 ধারা এই কথা বলছে, 20 ধারা এই কথা বলছে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। তো ঠিক আছে, ভালো থাকেন। আগামীকাল সকাল 8টায় দেখা হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, শনিবার 8টায়। 8টা শুরু করতে করতে 8:30 বেজে যায়। আর যদি 8:30টার কথা বলি তাহলে আবার শুরু হবে 9টায়। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।